হ্যালো এভরিওয়ান, যাচ্ছি এবার রাজশাহী। পদ্মা এক্সপ্রেসে করে রাতের ট্রেনে ঘুমাতে ঘুমাতে চলে যাব রাজশাহী। এই হচ্ছে আমার সিঙ্গেল কেবিন। অ্যাজ ইউজুয়াল সিঙ্গেল কেবিন যেমন হয় তেমনই, শুধু উপরে ওঠার সিঁড়িটা ভালো ছিল। রাতে ট্রেন জার্নি দেখানোর মতো আর কিছুই ছিল না, তাই সরাসরি ভোর থেকেই শুরু করলাম ডেসক্রিপশন। আমি তেমন ট্রেন বিশেষজ্ঞ না, কোন লোকোমোটিভ কোন দেশের কোন সিরিজের এগুলো আমি হাবিজাবি বুঝি না। ট্রেনে জার্নি করতে ভালো লাগে তাই করি। নতুন ট্রেনে করেই আসলাম, মনে হলো একটা নতুন ঝকঝকে ট্রেনে করেই আসলাম। পদ্মা এক্সপ্রেসের সার্ভিস যথেষ্ট ভালোই লেগেছে, আর রাজশাহী রেলওয়ে স্টেশনটাও যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। এই রাতের আধার কাটতে শুরু করেছে। রেল স্টেশন থেকে সরাসরি পৌঁছে গেছি ভদ্রা মোড়, রাজশাহী। এখান থেকে পুঠিয়ার উদ্দেশ্যে বাস ধরব। অপেক্ষা করছি। একটা লোকাল হোটেল থেকেই পাশের সকালের নাস্তা করে নিলাম পৃথিবীর জঘন্যতম মিষ্টি আর পরোটা দিয়ে। এই এক শালিক হচ্ছে সবচেয়ে নষ্টের মূল। এটা দেখার কারণেই যাত্রা আজকে আমার অশুভ হতে চলেছে। যাই হোক, এইসব কুসংস্কারাচ্ছন্ন মনোভাব বাদ দিয়ে একটু পরেই একটা বাস পেয়ে গেলাম। উঠে পড়লাম। রাজশাহী ভদ্রা মোড় থেকে পুঠিয়া পর্যন্ত ভাড়া চাইল 50 টাকা। সকাল এখন 7টা। পৌঁছে গেলাম পুঠিয়া বাজার। এই যে আশেপাশের আইকনিক বিল্ডিংগুলো দেখছেন, মডেল মসজিদগুলো দেখছেন, এরই অপোজিটে পুঠিয়া রাজবাড়ি জাদুঘর এবং আমার উদ্দেশ্যকৃত গন্তব্য পুঠিয়া শিব মন্দির। একটা ভ্যানে চড়ে বসলাম। ভাড়া বলল পার পার্সন 10 টাকা, পুঠিয়া রাজবাড়ি পর্যন্ত। মানে যেখানে বাস নামিয়ে দিয়েছে সেই মোড় থেকে রাজবাড়ি পর্যন্ত। পুঠিয়া রাজবাড়ির প্রথম দর্শন। রাজবাড়ির বিশালতা দেখে মুগ্ধ হলাম। এই হচ্ছে আমার আকাঙ্ক্ষিত শিব মন্দির, এই উপমহাদেশের তৃতীয় বৃহত্তম শিব মন্দির। এর ইতিহাস এখানে লেখা আছে, চাইলে পজ করে পড়ে নিতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এই নীতিটা বাংলাদেশের কোথাও মানা হয় না। পুঠিয়া রাজবাড়ির গেট খুলবে সকাল 9টায়। মন্দিরের গেট কখন খুলবে জানি না, তাই ভ্যানওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম আশেপাশে 2 ঘন্টা যাবৎ ঘুরে দেখার মতো কি আছে। মামা বলল হাওয়া ভবন। চলুন তাহলে হাওয়া ভবনের পথে। একদিকে পুঠিয়া রাজবাড়ি দেরিতে খোলার কারণে লস হয় নাই খুব। একটা
আনএক্সপেক্টেড গন্তব্য গিয়ে পৌঁছালাম। তারাপুর হাওয়া ভবন। এই পিচ ঢালা রাস্তা দিয়ে দুপাশে সবুজের সমারোহ ভেদ করে এগিয়ে চললাম তারাপুর হাওয়া ভবনের দিকে। পুঠিয়া রাজবাড়ি থেকে এই হাওয়া ভবন অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 2.5 কিলোমিটার দূরে, তাই খুব একটা সময় লাগেনি আসতে। আই থিঙ্ক ইটস এ গুড ডিল। এসেছিলাম পুঠিয়া রাজবাড়ি দেখতে, পুঠিয়া শিব মন্দির দেখতে, এটা বোনাস হিসেবে পেয়ে গেলাম। এই সেই ঐতিহাসিক হাওয়া ভবন। কেন ঐতিহাসিক আসলে আমি জানি না, কিন্তু মনে হলো ঐতিহাসিকই হবে। এটার ইতিহাস গুগলে সার্চ করে জেনে নেবেন। কিন্তু জায়গাটা খুবই চমৎকার, চারদিকে শান্ত লেক। আমার মনে হয় এটা ন্যাচারাল পুকুর। জীবনে আর আছে কি? কি পাখির ডাক এটা জানি না, শুধু তো মানুষের বকর বকর শুনলাম সারা জীবন। একটু পশু পাখিদের কথাও শুনি, একটু প্রকৃতির কথাও শুনি। এই জন্যই মাঝে মাঝে বেরিয়ে পড়ি এরকম সুন্দর সুন্দর এলাকায় এক্সপ্লোর করতে। আর কিছুদিন পরে তো শরীরে শক্তিও থাকবে না এই ঘুরে বেড়ানোর। কত ইতিহাস, কত পুরনো দিনের সাক্ষী এসব জায়গা, ঠিক না? আম গাছটা অলমোস্ট পুকুরের গর্ভে বিলীন হয়ে গেছে, অলমোস্ট। কি চমৎকার প্রশান্তি! রাজশাহী আসলে কিন্তু এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস হয়ে গেল। খুবই চমৎকার একটা জায়গা। মাঝে মাঝে এমন নিস্তব্ধ জায়গায় আসা উচিত, হয়তো অন্তরাত্মার শব্দ শুনতে পাওয়া যাবে। শতবর্ষী আম গাছ। রাজশাহী যেহেতু আমের শহর, আমের রাজধানী, বিভিন্ন ধরনের আম গাছ, আম বাগান তো দেখবই, কিন্তু এটা বিশাল। শ্যামসাগর। কি সড়ক? শ্যামসাগর। রাজশাহীর একমাত্র নোংরা অগোছালো পরিত্যক্ত জায়গা চারানি রাজবাড়ি। খুবই ভুতুড়ে অবস্থা। এটাকে সংরক্ষণ করা যেত, বাট ডোন্ট নো। আর এইখানে কেন মানুষ আসলে ময়লা ফেলতে এসেছে আমি এটাই বুঝলাম না। এই পরিত্যক্ত বিল্ডিংটার ভিতরে প্রচণ্ড ময়লা, নোংরা, ভয়াবহ অবস্থা। কিন্তু একটা ভুতুরে ফিলিংস আর কি। বিকেলের পর আর আসা যাবে না এই জায়গায়, খবরদার।
আমার কাছে সবসময় মনে হয় এইসব মন্দির, উপাসনালয় এগুলো আসলে সবার জন্য সব সময় ওপেন থাকা উচিত। এগুলো কেন নির্দিষ্ট সময় মেনে বন্ধ হবে, খুলবে? আই ডোন্ট নো, কেন এত রেস্ট্রিকশন? ঘুরতে ঘুরতে 2 ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। প্রবেশের জন্য টিকিট কেটে ঢুকে পড়লাম রাজবাড়িতে। প্রবেশ মূল্য 30 টাকা বাংলাদেশিদের জন্য, স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর বিদেশিদের জন্য 100 টাকা। ঢুকতেই হাতের বাঁ পাশে এই সুবিশাল মাঠ। রাজবাড়ির জাদুঘর হাতের ডান দিকে 2য় তলায়। আমি 2য় তলায় না গিয়ে সামনে গিয়ে বড় মন্দিরে ঢুকলাম। বড় গোবিন্দ মন্দির। আসলে এরা রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটিতে এখনও পূজা অর্চনা হয়। কিছু কিছু মন্দির দেখলাম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু এই মন্দিরটিতে এখনও রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। 1600 খ্রিস্টাব্দের পোড়ামাটির ইটের গাঁথুনি দিয়ে মন্দিরটি তৈরি করা হয়। মন্দিরের পুরোহিত মশাই বললেন, দিনাজপুরের কান্তজিউ মন্দিরের মতোই এই মন্দিরের নির্মাণ শৈলী। অবাক হয়ে দেখছিলাম মন্দিরের অদ্ভুত ঐতিহাসিক নির্মাণশৈলী। প্রতিটি দেয়ালে, প্রতিটি ইটের গাঁথুনিতে সূক্ষ্ম কারুকাজ। কোথাও রামায়ণ, মহাভারত, কুরুক্ষেত্রের যুদ্ধের ইতিহাস আঁকা মন্দিরটির দেয়ালে দেয়ালে। যেন সময় থেকে পেছনে চলে গিয়েছি। মন্দিরের পবিত্রতা রক্ষায় এর বেদিতে ওঠা নিষেধ। যদিও উৎসুক জনতা ছবি তোলার জন্য সেই নিয়ম ঠিকমতো মানছে না। যাই হোক, আশা করি আমরা আরও সচেতন হব। মন্দিরের দায়িত্বে যিনি আছেন লাকিলি তখন চলে আসেন আমার সামনে। তাকে রিকোয়েস্ট করেই মন্দিরের দরজা খোলালাম এবং দর্শন পেলাম রাধাকৃষ্ণের। মন প্রাণ জুড়ে মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম বাকি রাজবাড়িটুকু দেখতে। বড় মন্দির থেকে বের হয়ে সোজা হেঁটে গেলেই রানীর ঘাট। এই রাজবাড়িটি মূলত নির্মাণ করেন একজন রানী, রানী হেমন্ত কুমারী। সাধারণত আমরা রাজাদের গল্প শুনি, কিন্তু এই রাজবাড়ি জুড়ে রানীমার ছায়া, রানীমার ছোঁয়া। খুব চমৎকারভাবে এই ঘাটটি রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এর জন্য কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। এগুলা তো দিন শুধু ইউটিউবে দেখেছি, এখন সরাসরি দেখছি আজকে। যদিও প্রচণ্ড খরতাপ রোদের, কিন্তু এটা কি পাখি? আসলে এক দারুণ অভিজ্ঞতা।
এটা তৎকালীন রানীমার প্রাইভেট কি বলবো সুইমিং পুল, স্নান করার জায়গা। এটা রাজবাড়ির পেছনের অংশটা, পুকুর ঘাট থেকে সরাসরি রাজবাড়িতে ঢোকার জায়গা। রাজবাড়ির দ্বিতীয় তলায় উঠছি এখন। টেরাকোটা নকশা করা সিঁড়ির এই রেলিংগুলো দেখতে চমৎকার লাগছে। কেউ এই ইতিহাসটা, কেউ এই জায়গার যে একটা ভাব গাম্ভীর্য আছে সেটা বোঝার চেষ্টা করছে না। সবাই ব্যস্ত ফটো সেশনে। কে দেখবে ভাই এত ছবি? মানুষের ছবি দেখার মানুষের সময় আছে? You have to feel the place. You have to feel the history. এখানে বড় বড় দূতাবাস, বড় বড় বহির্বিশ্ব থেকে প্রতিদিন এই আমার ভক্তরা আসছে, প্রতিদিন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আমেরিকা, কানাডা, ফ্রান্স, প্রত্যেকটা দিন দাদা আসছে। এখানে বড় অনুষ্ঠান কবে হয়? বড় অনুষ্ঠান হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি একটু বলি, আপনি ধরবেন? জি। নমস্কার। রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানায় অবস্থিত বর্তমান যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, এই মন্দিরটির নাম ভবেনেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে নির্মিত। এটা নির্মাণ করেন পুঠিয়া পাঁচানী মহারানী ভুবনময়ী দেবী। তৎকালীন 3 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছিল নির্মাণ করতে। বর্তমানে এই মন্দিরগুলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে। আমি লিটন দাস, অ্যাটেন্ডেন্স, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পুঠিয়া শিব মন্দির, পুঠিয়া, রাজশাহী। আর ধন্যবাদ। আমি ওই মায়ের পূজাটা হবে তো, কারণ এখানে অনেক রক্ষাকালী, এখানে অনেক বলি দাদা। এগুলো কিন্তু বেনারস ডিজাইন দিয়ে করা, দেখছেন তো? ডিজাইনগুলো সব বেনারসের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়ে এসে কাজ করানো হয়েছে। হ্যাঁ, এখনকার দিনে এই মানুষ কোথায় পাবেন? হ্যাঁ, এই ফুলগুলা একটু ভিতরে ঢুকাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি লাইন দিয়ে দিচ্ছি বাবা। অনেক কাজ আছে, তোরা কোথাও ধরতে হবে। আমি ওদিকে যাবো, আগে ফুল ধরতে। আমার ঠাকুর সাজাবো, তখন মানুষের কাছে কোথায় ফুল পাবো বাবা? আমার ফুল তো নিজেরই দরকার। আরো দুইটা আছে। আমার এবারের যাত্রা সফল, এটাই উদ্দেশ্য ছিল। ভোলানাথের দর্শন হয়ে গেছে।
এবার আবার রাজশাহী শহরে ব্যাক করছি। রাজশাহী ইউনিভার্সিটি একটু ঘুরে দেখব, রাজশাহীর খাওয়া দাওয়া একটুখানি চেখে দেখব, সেই গল্প শোনাবো পরের পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়ুন। ধন্যবাদ।